হাবড়ায় সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, সিভিক ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা মা, সম্পত্তির জন্য বাবা মাকে ছেলের মারধর বলে অভিযোগ, প্রতিবাদ করায় দিদিকে হুমকির অভিযোগ। জিয়াউল রয়েছে, জিয়াউল গুণধর ছেলে বলা যায়, সম্পত্তির জন্য বাবা মাকে এইভাবে মারধর, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এই ছেলের এবং ছেলের বউয়ের বিরুদ্ধে? দেখো, প্রায় না হলো বছর খানিক ধরে এই ধরনের অত্যাচার করে আসছে বাবা মার, অর্থাৎ গুণধর ছেলে এবং হাবড়া থানায় সিভিক ভলেন্টিয়ার, তিনি সেই সিভিক ভলেন্টিয়ার কাজ করেন এবং প্রায় বছর দেড়েক ধরে তার বাবা মাকে যেমন মারধর করা হচ্ছে, তার দিদিদেরকেও মারধর করা হচ্ছে, একাধিকবার মারধর করা হয়েছে, শুধুমাত্র সম্পত্তি তার নামে লিখে দিতে হবে এই দাবি তুলেই তিনি বারংবার তার বাবা মাকে মারধর করেছে এবং তার দিদিদেরকেও মারধর করেছে এবং একাধিকবার তারা থানার দ্বারস্থ হয়েছেন, লিখিত অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটা অভিযোগ করছেন তার বাবা মা। এবং তিনি এতটাই প্রভাবশালী, এই সুমিত বা সিভিক ভলেন্টিয়ার তার এতটাই প্রভাবশালী যে তিনি বলতেন যে তিনি থানা কিনে রেখেছেন, থানা তার অধীনে চলে, ফলে কেউ কিছু করতে পারবে না। তার যতবারই থানার দ্বারস্থ হচ্ছেন ততবারই খালি হাতে ফিরতে হয়েছে, ফলে গুণধর ছেলে দিনের পর দিন অত্যাচার করেছে, বাবা মাকে মারধর করেছে, এমনটা অভিযোগ। ফলে অবশেষে দেওয়া আবার নতুন করে এই হাবড়া থানায় এই সিভিক ভলেন্টিয়ার ছেলের বিরুদ্ধেই অভিযোগ করলেন যে দীর্ঘদিন ধরে অত্যাচার চলার পরেও কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এবং কেন পুলিশ নিশ্চুপ হয়ে রয়েছে, এবং একাধিক অভিযোগ তুলে একেবারে আবার ছেলের নামেই কিন্তু অভিযোগ দায়ের করেছেন বাবা মা। বেশ, ছেলের অত্যাচার করে, বউরাও করে, কিন্তু ছেলের মদতেই বেশি হচ্ছে। ছেলে ইচ্ছা করলে থামাতে পারে বা কিছু করতে পারে, সেটাও করছে না। ওর বাবারে ছেলে মারতে গেছিল, টাকা পয়সা চায় যে টাকা পয়সা আমার দিতে হবে, ছেলে খেতে দেয় না। থানায়ও চাকরি করে, সেখানে ওর একটা আছে, ও বলে যে করলে আমি অনেক কিছু করতে পারি, কত দৌড়াদৌড়ি করবে, করুক, এসব ভয় দেখায়। মা বাবার উপর প্রচণ্ড অত্যাচার করে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে, মার কাছ থেকে টাকার প্রেশার করে। আমার ছোট ভাই, ও হাবড়া থানা সিভিক, প্রচণ্ডভাবে পুলিশের ভয় দেখায়। আর আমরা থানায় আসি তো বলে অফিসার কি করবে, কিচ্ছু করবে না, যত পারিস দৌড়াবি, দৌড়া, যেখানে মাদের বলে যেখানে পারবি সেখানে দৌড়াও, তোমরা কিচ্ছু করতে পারবে না, থানা আমার হাতে আছে, থানা আমার কেনা। সিভিক ভলেন্টিয়ারদের যে হেড আছে তারও ভয় দেখায়। বারুইপুরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। অর্পণ রয়েছে। অর্পণ, ঘটনা ঠিক কি ঘটেছে, কি অভিযোগ সামনে আসছে? দেখো, ছাত্রীর তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে এই ছাত্রীকে স্পেশাল ক্লাস করানো হবে, তার এই বলে তাকে অপেক্ষা করানো হয় এবং সমস্ত ছাত্রছাত্রী যখন ওই কোচিং সেন্টার থেকে চলে যান সেখানে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হচ্ছে। ছাত্রীর পরিবারের কাছে সমস্ত বিষয়টি ছাত্রী বাড়িতে গিয়ে বলে, এরপরেই পরিবারের তরফ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সঙ্গে সঙ্গে বারুইপুর থানার পুলিশ ওই। বেশ, অনেক ধন্যবাদ। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আর্জিকরের দিকে নজর রাখছি, প্রিন্সিপালের পদত্যাগ। সেটা আমি বলতে পারবো না, শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজিকরে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। এর আগেও একই অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে, অনিয়মের অভিযোগ উঠেছিল, বিভিন্ন আন্দোলন হয়েছিল, আপনি কটূক্তি করেছেন এই অভিযোগ করে, তখনও সোশ্যাল মিডিয়ায় ঝড় বলেছিল। এবার কেন তফাৎ হলো? কিন্তু কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু, যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না। বাট আমার এগেনস্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটূক্তি করে বেরিয়েছে, আমি সেটা কিন্তু ডিএইচএস কে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা আপনার কোয়ালিফিকেশনে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে, বাকি তদন্ত আপনারা করে নিন, সে জালি করে চাকরি পেয়েছে, সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু
প্রতিষ্ঠিত। স্যার, আপনি এবার যে পদত্যাগ করলেন, এই পদত্যাগ করার আগেও যে অভিযোগগুলো এই আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে আপনি এটাকে লঘু করে দেখেছেন শুরুর দিকে এই ঘটনাকে, এইগুলো কি আপনি অস্বীকার করছেন? সবগুলি অস্বীকার করলাম, কারণ আমি যদি লঘু করে দেখতাম, আপনারা প্রথমে শোনেননি, আমি প্রথমেই বলেছি, আমি যখন আরজি করে জানতে পারলাম, আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রায়তাপাদা যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, স্যার কি করব, আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা, আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন? একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, রাখুন ফোনটা, আমি আসছি। আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই। আপনারা জানেন না সেদিনকে ঘটনা, আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই, আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি। আপনারা জানেন না, হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, লালবাজারের সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সবকিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে। আর যদি আমি লঘু করে দেখতাম, তাহলে আমি নিজে থেকে আমার সিসিটিভি ফুটেজ আমার হাসপাতালের 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু পুলিশকে হ্যান্ডওভার করতাম না। আর তার রেজাল্ট আপনারা দেখবেন, অনেক ক্ষেত্রেই দোষীদের ধরতেই কিন্তু পুলিশের অনেক সময় লেগে যায়, এখানে কিন্তু একজনকে অন্তত পুলিশ 24 ঘন্টার মধ্যে কিন্তু ধরে ফেলেছে।